নমস্কার, আপনি দেখছেন জিএস নিউজ টিভি বাংলা। আজ 11ই নভেম্বর মঙ্গলবার। আজকের সবচেয়ে বড় কয়েকটি তাজা খবর দেখে নেব এক নজরে। দিল্লির ওপর বেদম চটেছেন শুভেন্দু। অভিজিতের বিস্ফোরণের পিছনে দলের একাংশ। চর্চা বিজেপিতে অন্দরে। ফর্ম বিলি করতে গিয়ে ব্রেন স্ট্রোকে মৃত্যু হলো কর্তব্যরত বিএলওর। উঠল অতিরিক্ত চাপের অভিযোগ। প্রথমে নাম নেই, তারপরে ডাব্লিউবিসিএস পরীক্ষায় 1 নম্বরে। রাজগঞ্জের বিডিও প্রশান্তর নিয়োগ ঘিরেও বড় বিতর্ক। একসঙ্গে বাদ 10 জন। নিলামের আগে বড় চমক দেবে কেকেআর। তালিকায় একের পর এক তারকা। টিএমসি বিজেপি মমতাকে বাঁচাচ্ছেন মোদি শাহ। শিকার আতঙ্কিত সংঘের। নন্দীগ্রামে শুভেন্দুর ভুল শিকার। জল্পনায় তোলপাড় রাজ্য রাজনীতি। বিহারে এবার কার হাতে ক্ষমতা? ভোটের আগে বড়সড় ভবিষ্যৎবাণী করে রহস্য বাড়ালেন সাহসী নেতা। মুখ বন্ধ করে রাখুন, যেটা হচ্ছে হতে দিন। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। পশ্চিমবঙ্গের সিএএ আবেদনকারীদের জন্য বড় স্বস্তি। মাত্র 10 দিনেই মিলবে সমাধান। পরের মরশুমে রাজস্থানের অধিনায়ক রিয়ান পরাগ নন। সঞ্জুর বদলে রাজস্থানের অধিনায়ক কে? 3 বছর পর মুক্তি। পার্থ চট্টোপাধ্যায় কি অবশেষে হাসপাতাল থেকে বাড়ি ফিরছেন? বিশ্বজয়ী রিচা ঘোষের নামে তৈরি হবে স্টেডিয়াম। আবেগ ধরে রাখতে পারলেন না বাবা মা। কেন্দ্রের বিপর্যয় মোকাবিলায় টাকায় বাংলার বাড়ি বানিয়ে দিচ্ছে রাজ্য। বিস্ফোরক অভিযোগ শুভেন্দু। সিএ আবেদন নিয়ে বড় সিদ্ধান্ত। 10 দিনের মধ্যে নিষ্পত্তির আশ্বাস কেন্দ্রের। আমাকে তো প্রধানমন্ত্রীর মতো দেখতে লাগলে। নিজের সাদামাটা লুকের রহস্য ফাঁস করলেন সায়নী ঘোষ। কাশ্মীর থেকে ফরিদাবাদ, সাহারানপুর আন্তঃরাজ্য জঙ্গি মডিউলে ছাত্র ও ইমামের যোগ। বিরাট সাফল্য জম্মু কাশ্মীর পুলিশের। প্রাক্তন সেনা জওয়ানের বাড়িতে চোরের তাণ্ডব। তালা ভেঙে নগদ টাকা ও সোনার গহনা লুট। আতঙ্কে এলাকাবাসী। তিরুপতি প্রসাদের লাড্ডু, তাতেই মিশত সাউথ কোরিয়া থেকে আসা রাসায়নিক। অবশেষে ফাঁস চক্র। এক্সিট পোল বনাম প্রকৃত ফলাফল। 2020 সালে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। এবার কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে? বিজেপির সুনামি। 122টি আসনের মধ্যে 107টি জিতেছে তারা এবং এই আসনে বড় জয় পেয়েছে। কংগ্রেস পেয়েছে 2টি আসন। আমরা প্রতিদিন চেষ্টা করি আপনাদের জন্য সঠিক খবর পৌঁছে দিতে। আমাদের এই ছোট্ট চেষ্টাকে যদি আপনার ভালো লাগে তাহলে দয়া করে একটি লাইক দিয়ে পাশে থাকুন। আপনার একটা লাইকই আমাদের আগামী দিনের অনুপ্রেরণা। এবার দেখে নেব বিস্তারিত খবর। বিজেপির দিল্লির নেতৃত্বের ওপর কি খুবই চটেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? বিজেপি সূত্রে এমনই খবর সামনে এসেছে। এতটাও বলা হচ্ছে যে তমলুকের সাংসদ প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিল্লিকে ইঙ্গিত করে যে তোপ দেখেছেন, তার পিছনেও বিজেপির একটি শিবির কাজ করছে। শুভেন্দুর নীরব সমর্থন রয়েছে। যদিও শুভেন্দু শিবির এ কথা অস্বীকার করেছে। তবে খবর হলো এসআইআর নিয়ে শুভেন্দুরা উচ্চগ্রামে বিজেপির পক্ষে কথা বললেও এই বিষয়টি যে বুমেরাং হতে চলেছে এমন ইঙ্গিত পেয়ে তারা যথেষ্টই উদ্বিগ্ন। সূত্রের খবর, প্রকাশ্যে যাই বলুন, বিজেপির রাজ্য নেতারা বুঝতে পারছেন আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল আবার বিপুলভাবে জিতে আসবে। সাংগঠনিকভাবেও বিজেপি তৈরি নয়, তবে দলে গোষ্ঠীবাজির চোরাজাত প্রবল। এই অবস্থায় শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদারেরা চাইছেন দিল্লি সব রকম ক্ষমতা ব্যবহার করে তৃণমূলকে ধাক্কা দিক। তাই একসময় তারা সিবিআই, ইডি, এনআইএ এর কথা বারবার বলতেন। বিজেপির অঙ্ক ছিল নির্দিষ্ট কিছু মামলায় তৃণমূলের গুরুত্বপূর্ণ কিছু উইকেট ফেলে দিতে পারলে একদিকে শাসক দল ভোট করতে পারবে না, অন্যদিকে মানুষও তৃণমূলের ওপর বিরক্ত হবে। কিন্তু হাল হকিকত দেখে বিজেপি নেতারা হতাশ। দিল্লি সূত্রে খবর, তারা চান রাজ্য সংগঠন নিজেরা কাজ করুক, দিল্লি নির্ভরতা কমাক। তাছাড়া বাংলার মানুষ ভোট দেন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে। এজেন্সি যদি 3-4 জনকে নতুন করে ধরেও তাতে মমতা আরও ক্ষিপ্ত হয়ে বিজেপির বিরুদ্ধে প্রতিহিংসার তাস খেলে দেবেন। বিজেপির হিতে বিপরীত হবে। শুভেন্দু সুকান্তরা তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি এবং অন্যান্য ইস্যু করতে চান। এখন সেসব লাটে উঠে এসআইআর ইস্যু নিয়ে তৃণমূলেরই সুবিধে হয়ে গেছে। সূত্র বলছে, কদিন আগে ত্রিপুরা থেকে আসা এক বড় নেতা বাংলার নেতাদের বলে গেছেন এসআইআর ইস্যু নিয়ে বেশি লাফালে বাংলা ও ত্রিপুরার বিজেপির বিরাট ক্ষতি। নির্বাচন কমিশনের নির্দেশে শুরু হওয়া ভোটার তালিকার নিবিড় সংশোধন কাজের জন্য বাড়ি বাড়ি ফর্ম বিলি করতে গিয়ে মর্মান্তিক পরিণতি ঘটল এক বিএলওর।
এমুনারেশন ফর্ম বিতরণের সময় আচমকা ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে নমিতা হাঁসদা নামে এক অঙ্গনওয়াড়ি কর্মীর। পূর্ব বর্ধমানের মেমারি থানার অন্তর্গত এলাকায় শনিবার দিনের বেলায় এই দুর্ভাগ্যজনক ঘটনাটি ঘটে। রাতেই হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত নমিতা দেবী মন্তেশ্বর বিধানসভার অধীনে বিএলও হিসেবে দায়িত্ব পালন করছিলেন এবং তিনি ছিলেন বোহার 2 গ্রাম পঞ্চায়েতের চক বলরামের বাঙালপুকুর এলাকার বাসিন্দা। শনিবার বেলা নাগাদ তিনি ভোটের ফর্ম বিলির কাজে ব্যস্ত ছিলেন। তখনই হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাকে দ্রুত উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়, কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় শেষ রক্ষা হয়নি। স্ত্রীর মৃত্যুর জন্য নির্বাচন সংক্রান্ত কাজের অতিরিক্ত চাপকেই সরাসরি দায়ী করেছেন মৃতার স্বামী মাধব হাঁসদা। পেশায় পেইন্টার মাধববাবু শ্মশানঘাটে দাঁড়িয়ে ক্ষোভের সঙ্গে অভিযোগ করেন, বিডিও অফিস থেকে প্রতিদিন অনেক বেশি ফর্ম বিলি করার জন্য চাপ দেওয়া হচ্ছিল। সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতে হচ্ছিল ওকে। এতটা চাপ ও নিতে পারেনি, আর তার ফলেই এই মর্মান্তিক পরিণতি। এই মর্মান্তিক ঘটনা প্রসঙ্গে জেলা শাসক বলেন, আমরা ঘটনার খবর পেয়েছি। নিয়ম অনুযায়ী সাধারণত যারা অসুস্থ থাকেন তাদের বিএলও ডিউটি থেকে অব্যাহতি দেওয়া হয়। এক্ষেত্রে প্রকৃত ঘটনা কি ঘটেছে তা খতিয়ে দেখা হচ্ছে। পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা স্বপন কামিল্লা নামে ব্যবসায়ীকে অপহরণ করে খুনের অভিযোগ উঠেছিল। বিডিওর বাড়ি থেকে চুরি যাওয়া সোনা ওই ব্যবসায়ীর কাছে তার দত্তাবাদের বাগানে বিক্রি করা হয়েছিল বলে অভিযোগ। সেই সোনা উদ্ধার করতেই ওই ব্যবসায়ীর খোঁজ শুরু করেন বিডিও। সূত্রের খবর, 2017 সালে বিডিও হিসেবে নিযুক্ত হন প্রশান্ত বর্মন। কিন্তু ডব্লিউবিসিএস এক্সিকিউটিভের পরীক্ষায় সফলদের তালিকায় প্রথমে তার নামই ছিল না। এরপর একটি সংশোধিত তালিকা প্রকাশ করে পাবলিক সার্ভিস কমিশন তার নাম তালিকাভুক্ত করে। রায়গঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের রোল নাম্বার যা ছিল, প্রথমে সফলদের তালিকায় সেই রোল নাম্বার ছিলই না। যদিও তার নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগকেও ষড়যন্ত্র বলে দাবি করেছেন বিডিও প্রশান্ত বর্মন। তিনি বলেন, আগেও বলেছি আমি ষড়যন্ত্রের শিকার। যে সমাজ থেকে উঠে এসেছি তাদের ইতিহাসে প্রথম রাজবংশী প্রার্থী হিসেবে আমি ডব্লিউবিসিএস পরীক্ষায় প্রথম হয়েছিলাম। বিডিও প্রশান্ত বর্মনের এই বিতর্কিত নিয়োগ নিয়ে আদালতেও মামলা হয়েছে। আইনজীবী শামীম আহমেদ বলেন, পিএসসি জানিয়েছে যে তিনি প্রিলিমিনারিতে পাশ করেননি। আমরা আদালতের কাছে খাতা তুলে দিয়ে দেখিয়েছি কিভাবে খাতায় কারচুপি হয়েছে। আমরা চেয়েছি যাতে তার চাকরি খারিজ হয়। একই সঙ্গে পিএসসিতে যারা এই বেআইনি নিয়োগের সঙ্গে যুক্ত তাদেরও শাস্তির দাবি করেছি। মমতা ব্যানার্জি সহ তৃণমূলকে রক্ষা করেছেন নরেন্দ্র মোদী, অমিত শাহ। প্রবন্ধ লিখে তার স্বীকার করল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ। আরএসএস এর দক্ষিণবঙ্গ প্রান্তের সহ প্রচার প্রমুখ শিবেন্দ্র ত্রিপাঠী এই দাবি করেন। তিনি দীর্ঘদিনের স্বয়ংসেবক। বাংলা ভাষায় প্রকাশিত সংঘের মুখপত্রের গত 3রা নভেম্বরের সংখ্যায় একটি প্রবন্ধ প্রকাশিত হয়েছে। শিরোনাম, পশ্চিমবঙ্গকে রক্ষার দায় কার, শুধু বাঙালি হিন্দুর নাকি ভারত সরকারের? সেখানে সংঘের নেতা লিখেছেন, পশ্চিমবঙ্গের এই দুর্দিনে রাজ্যবাসীর পাশে থাকার কথা যার, দেশের সেই সর্বময় কর্তা এখনও দিদি ভাইয়ের মধুর সম্পর্ক রক্ষায় ব্যস্ত। স্বভাবতই দেশের সেই সর্বময় কর্তা বলতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই বোঝানো হয়েছে। তৃণমূল বিজেপির বোঝাপড়ার কথা বারবার সিপিআইএম বলেছে, এখনো বলছে। রাজ্যে বিভিন্ন সভায় ভাষণ দিতে উঠে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বারবার ঘোষণা করেছেন যে দুর্নীতিগ্রস্ত তৃণমূল নেতা নেত্রীদের শাস্তির ব্যবস্থা করবে তার সরকার। কিন্তু গত 11 বছরে রাজ্যের মানুষের অভিজ্ঞতা হল সারদা নারদা স্টিং অপারেশন, চাকরি চুরির মতো প্রতিটি দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা নেত্রীদের এখনো কোনো শাস্তি হয়নি। তৃণমূল বিজেপির এই বোঝাপড়ার কথা রাজ্যের অনেক মানুষ বুঝতে পেরেছেন। তৃণমূল বিজেপির এই সেটিং, তার ফলে রাজ্যের মানুষদের দুর্গতির বিরুদ্ধে রাজ্য জুড়ে লাগাতার প্রচার আন্দোলন করেছে বামপন্থীরা। আগামী বিধানসভা নির্বাচনে তৃণমূল বিজেপি বিরোধী শক্তির সমর্থন, ভোট ও শক্তি বাড়বে, এই আশঙ্কা করছে সংঘ। নন্দীগ্রাম আবারও রাজনৈতিক উত্তাপের কেন্দ্রে। শহীদ দিবস উপলক্ষে দুটি মঞ্চ তৈরি করা হয়েছিল, যার একটিতে তৃণমূল কংগ্রেসের কর্মসূচি, অন্যটিতে বিজেপির কর্মসূচি চলছিল। মঞ্চ দুটির মধ্যে মাত্র কয়েক হাতের ব্যবধান। এমন দৃশ্যকে অনেকে প্রশ্ন করেছেন, এটা কি সৌজন্য নাকি রাজনৈতিক যুদ্ধের এক নতুন রূপ? স্থানীয়রা বলছেন, 2020 সালের পর থেকে প্রতি বছর এমন দৃশ্য দেখা যায়। দুটি প্রধান রাজনৈতিক দল তৃণমূল এবং বিজেপি শহীদ বেদিতে প্রথম পৌঁছানোর প্রতিযোগিতা চালায়। বিশেষ করে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর এই টানাপোড়েন আরও বেশি করে চোখে পড়ছে। এই দুই মঞ্চ সেই প্রতিযোগিতারই একটি অংশ। সোমবার সকাল 8টা থেকে বেলা 10টা পর্যন্ত সময় দেওয়া হয়েছিল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে। এই সময় তিনি শহীদ বেদিতে শ্রদ্ধা জানাবেন এবং সেখানে উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। 2020 সালের আগে এই দিনটি বামপন্থী সরকারের অপারেশন সূর্যোদয়ের অংশ হিসেবে পালন করা হতো। শহীদ দিবসের গুরুত্ব কিন্তু আজও অপরিবর্তিত। শহীদ বেদিতে বিনম্র শ্রদ্ধা প্রদর্শন করতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। কিন্তু রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা এই অনুষ্ঠানে একটি বিশেষ রং যোগ করেছে।
দুই দলের মধ্যে এই ধরনের প্রতিযোগিতা শুধু শহীদ দিবসেই নয়, বরং নন্দীগ্রামের রাজনীতির একটি নিয়মিত ছবি হয়ে দাঁড়িয়েছে। সংক্ষেপে, নন্দীগ্রামের শহীদ দিবসের অনুষ্ঠান কেবল শ্রদ্ধা প্রদর্শনের জায়গা নয়, এটি রাজনৈতিক কৌশল ও প্রতিযোগিতার একটি শক্তিশালী মঞ্চ। আরজিকর কাণ্ডে আদালতে চাঞ্চল্যকর সাক্ষ্য প্রাক্তন অ্যাকাউন্টস অফিসারের। সন্দীপ ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক বয়ান দিলেন প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার সমর দত্ত। এদিন আরজিকর দুর্নীতি মামলায় সাক্ষ্য গ্রহণের সময় একাধিক চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি। আলিপুরের বিশেষ সিবিআই আদালতে আরজিকর দুর্নীতি মামলায় বিচার প্রক্রিয়া চলছে। এদিন সিবিআইয়ের তরফে আরজিকরের প্রাক্তন অ্যাকাউন্টস অফিসার সমর দত্তকে কোর্টে নিয়ে আসা হয়। তিনি সাক্ষ্য গ্রহণ পর্বে বিচারককে জানান তিনি অ্যাকাউন্টস অফিসার ছিলেন, পাশাপাশি তিনি পার চেঞ্জিং কমিটির সদস্যও ছিলেন। 2021 সালে সন্দীপ ঘোষ অধ্যক্ষ হিসেবে আরজিকরে যোগ দেন। তার আগে পর্যন্ত নিয়ম মেনেই সমস্ত টেন্ডার বরাদ করা হতো, সমস্ত প্রক্রিয়া অনুসরণ করা হতো, অর্থাৎ পার চেঞ্জিং কমিটির সঙ্গে বৈঠক করা হতো, সেখানেই সিদ্ধান্ত নেওয়া হতো। কিন্তু প্রিন্সিপাল সন্দীপ ঘোষ জয়েন করার পরে এই সমস্ত নিয়ম অনুসরণ করাই হয়নি। সন্দীপ ঘোষই ঠিক করতেন কিভাবে কাকে টেন্ডার দেওয়া হবে। আরও চাঞ্চল্যকর দাবি করেছেন তিনি লিখিতভাবে একাধিক টেন্ডারের প্রক্রিয়ায় আপত্তি জানিয়েছেন। যে সংস্থাকে বরাদ দেওয়া হচ্ছে তার লাইসেন্স এক্সপায়ার হয়ে গেছে। সন্দীপ ঘোষ অধ্যক্ষ থাকাকালীন নানাবিধ আর্থিক দুর্নীতির পাশাপাশি আরজিকর মেডিকেলের মর্গেও বেনিয়মেরও অভিযোগ ওঠে। 2023 সালের 5 জানুয়ারি আরজিকর হাসপাতালের ইএনটি বিশেষজ্ঞের সর্বভারতীয় সংগঠনের একটি ওয়ার্কশপ ছিল। সেই ওয়ার্কশপে সন্দীপ ঘোষের নির্দেশে পুলিশের আনা 5টি ফ্রেশ বডি নিয়ম বহির্ভূতভাবে মর্গ থেকে অ্যানাটমি বিভাগে পাঠানো হয় বলে অভিযোগ। যে দেহগুলি ওয়ার্কশপে ব্যবহার করা হয়েছিল তাদের পরিবারকে সে সম্পর্কে কিছুই জানানো হয়নি। এসআইআর প্রক্রিয়ার মাঝেই সিএএ নিয়ে বড় সিদ্ধান্তের কথা জানালো কেন্দ্রীয় সরকার। এক স্বেচ্ছাসেবী সংস্থার করা মামলায় কলকাতা হাইকোর্টের সেই সিদ্ধান্ত জানায় কেন্দ্র। পশ্চিমবঙ্গ থেকে যেসব নাগরিকত্ব সংশোধনী আইন অনুসারে নাগরিকত্ব পাওয়ার জন্য আবেদন করেছেন তাদের আবেদন 10 দিনের মধ্যে বিবেচনা করা হবে বলে জানানো হয়েছে। সিএএ অনুসারে যারা নাগরিকত্বের আবেদন করেছেন তাদের সেই আবেদন যাতে এসআইআর এ গণ্য হয় সেই আবেদন জানানো হয়েছিল এক এনজিওর তরফে। আবেদন করার পর মাসখানেক কেটে গেলেও অনেকে এখনো উত্তর পাননি। ফলে এসআইআর শুরু হয়ে যাওয়ায় তারা সমস্যায় পড়েছেন। সোমবার ছিল সেই মামলার শুনানি। হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল ও বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় ডিভিশন বেঞ্চে ছিল শুনানি। দেশজুড়ে প্রায় 50,000 মানুষ নাগরিকত্বের জন্য আবেদন করেছেন। তাদের মধ্যে শুধু রাজ্যের যারা রয়েছেন তাদের আবেদন 10 দিনের মধ্যে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রকের অতিরিক্ত সচিব। রাজ্যের তরফে এদিন বলা হয় এই বিষয় নিয়ে রাজ্যের কোনো ভূমিকা নেই, কমিশন যাবতীয় কাজ করছে বলে উল্লেখ করেছে রাজ্য। এসএসসি নিয়োগ মামলায় প্রায় 3 বছর কারাবাসের পর অবশেষে জামিনে মুক্ত হতে চলেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সিবিআই এর পক্ষ থেকে 8 জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ সম্পন্ন হওয়ার পর বিশেষ সিবিআই আদালতে তার এই মুক্তির নির্দেশ দেওয়া হয়েছে। 8ম সাক্ষীর সাক্ষ্য শেষ হওয়ার পরেই আদালত এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। জামিনের শর্ত হিসেবে ইতিমধ্যেই 90,000 টাকা বন্ড জমা পড়েছে। বিশেষ সিবিআই আদালত থেকে রিলিজ অর্ডার জারি হয়ে প্রেসিডেন্সি জেলে পৌঁছালেই আনুষ্ঠানিকভাবে জেল মুক্তি হবে প্রাক্তন মন্ত্রী। পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে এসএসসি প্রাক্তন চেয়ারম্যান সুবিদেশ ভট্টাচার্য জামিন পেতে চলেছেন। বর্তমানে অসুস্থতার কারণে পার্থ চট্টোপাধ্যায় বাইপাসের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। উত্তরবঙ্গে ফের প্রশাসনিক সফরে মুখ্যমন্ত্রী। এদিন শিলিগুড়ির উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করলেন তিনি। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত উত্তরবঙ্গের পরিস্থিতি পর্যালোচনা করেন। ত্রাণ বিতরণ, ভেঙে পড়া সড়ক এবং সেতুর পুনর্নির্মাণ সব বিষয় রিপোর্ট খতিয়ে দেখেন। পাশাপাশি যেসব পরিবার প্রাকৃতিক দুর্যোগে গৃহহীন হয়েছে তাদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। কিন্তু মুখ্যমন্ত্রীর এই সফর ঘিরেই রাজনৈতিক মহলে তোলপাড়। রাজ্য সরকারের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ তুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শনিবার কলকাতায় এক সাংবাদিক সম্মেলনে শুভেন্দু অধিকারী অভিযোগ করে বলেন যে রাজ্য সরকার কেন্দ্রীয় প্রকল্পগুলির নাম পরিবর্তন করে নিজেদের কৃতিত্ব দেখানোর চেষ্টা করছে। বাংলার বাড়ি আসলে প্রধানমন্ত্রী আবাস যোজনার নকল। শুভেন্দু এদিন অভিযোগ করে বলেন মুখ্যমন্ত্রী এখন উত্তরবঙ্গে নতুন বাড়ি তৈরির এক প্রকল্প চালু করেছেন যার নাম বাংলার বাড়ি, কিন্তু এই প্রকল্প আসলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী চালু করা প্রধানমন্ত্রী আবাস যোজনার অনুকরণ। বিজেপি বিধায়ক আরও অভিযোগ করে বলেন তৃণমূলের একাধিক নেতা এই প্রকল্পে ব্যাপক দুর্নীতিও করেছেন। বিরোধী দলনেতা আরও বলেন চলতি অর্থবর্ষে বিপর্যয় মোকাবিলার জন্য কেন্দ্রীয় সরকার STRF এ 983 কোটি টাকা দিয়েছে। গত 5 বছরে মোট 4,470 কোটি টাকা রাজ্যকে দেওয়া হয়েছে। বিরোধী দলনেতার অভিযোগ বাংলার বাড়ি প্রকল্পের অর্থ আসলে ডিজাস্টার ম্যানেজমেন্ট বিভাগের জন্য বরাদ্দ ফান্ড থেকেই দেওয়া হচ্ছে। এই ছিল আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি খবর। আমাদের খবর ভালো লাগলে ভিডিওটি শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফিরে আসবো আগামী গুরুত্বপূর্ণ খবর নিয়ে। ধন্যবাদ।